সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ, 19তম যারা শিক্ষক হবেন তাদের উচিত দ্রুত প্রস্তুতি নেওয়া, এখনই প্রস্তুতি নেওয়া। তো আপনাদের সাধারণ জ্ঞানের ক্লাস নেবেন আমাদের শ্রদ্ধেয় আশাবুল স্যার, প্রভাষক, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত। এখন ব্যাপার হলো যে স্যার আমাদের পেইড কোর্সে সময় দেন, ক্লাস নেন। তো আমরা অনুরোধ করেছি স্যার এখন জাতির উদ্দেশ্যে ফ্রি ক্লাস অবশ্যই এই পেজে নিতে হবে নিয়মিত। ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে আমরা পেইস কলেজের পাশাপাশি এখানে ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে আমাদের সাদেক পাবলিকেশনের পক্ষ থেকে। ইনশাল্লাহ আমি সাধারণ ক্লাসের পক্ষ থেকে ফ্রি ক্লাসের আমরা উপস্থিত থাকবো এবং সাধারণ জ্ঞানের ওপরও ফ্রি ক্লাস নেব। আজকে আপনাদের সাধারণ জ্ঞানের সংবিধানের ওপর আমরা ক্লাস নেব ফ্রি। অর্থাৎ প্রতি চাকরি পরীক্ষায় কিন্তু সংবিধান থেকে চাকরি পরীক্ষায় 1-2 মার্ক কিন্তু এসে থাকে। আমরা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হয়েছে তারা আপনারা জানেন যে আমরা সাধারণ জ্ঞানের ক্লাসটা কিন্তু ধারাবাহিকভাবে করতে থাকি। অর্থাৎ কোন জায়গা থেকে আমাদেরকে বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলো আপনাদেরকে সেইখান থেকে ফোকাস করে আমরা ক্লাসটা নিয়ে থাকি। অর্থাৎ সংবিধান বাদ দিয়ে বাংলাদেশের কোনো চাকরি পরীক্ষা কিন্তু আজ পর্যন্ত চাকরি পরীক্ষায় কোনো প্রশ্ন হয় না। অর্থাৎ যত চাকরি পরীক্ষা হয়েছে সংবিধান থেকে কিন্তু 1টা বা 2টা মার্ক কমন থাকে। আর বিসিএস বা অন্য রিলেটেড পরীক্ষায় তো এখান থেকে 4 মার্ক চলে আসে। তো আজকে আমরা সংবিধানের ওপর আলোচনা করব। আপনারা যারা এখনও সংবিধানে যুক্ত হন নাই দ্রুত যুক্ত হয়ে যান। আমরা এক্ষুনি সংবিধানের ওপর ক্লাস করব। অর্থাৎ বাংলাদেশ 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করার পরে বাংলাদেশ নতুন রাষ্ট্র রূপে গঠন করার পরে প্রশ্ন আসে যে বাংলাদেশ কোন নিয়মে চলবে। অর্থাৎ প্রত্যেক রাষ্ট্রের কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা নীতি রয়েছে বা নিয়ম রয়েছে, তাকেই মূলত সংবিধান বলা হয়। বাংলাদেশের সংবিধান হলো রাষ্ট্রের একটা সর্বোচ্চ আইন এবং মূল দলিল। বাংলাদেশের সংবিধান কিভাবে রচিত হয়েছিল, এর পেছনে কার কার অবদান রয়েছে, কবে এটা কার্যকর হয়েছিল, কবে এটা গণপরিষদে উত্থাপন হয়েছিল, এখান থেকে কিন্তু ব্যাপক প্রশ্ন হয়ে থাকে। তো আপনারা যারা এখনও লাইভ ক্লাসে যুক্ত হয় না আপনারা দ্রুত যুক্ত হয়ে যান। আমরা জানি যে 1947 সাল থেকে 1972 সাল পর্যন্ত বাংলাদেশে কিন্তু পাকিস্তান শাসন আমল চলছিল এবং পাকিস্তানের কাছ থেকে আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্বাধীন রাষ্ট্র কিন্তু আমরা পেয়েছিলাম। এই স্বাধীন রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, এই সংবিধানের পেছনে অনেক ইতিহাস রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, কোন প্রেক্ষাপটে এবং কিভাবে এটা সংবিধান রচিত হয়েছিল, কোন কোন রাষ্ট্রনীতির ভিত্তিতে এই সংবিধান রচিত হয়েছিল, সেইগুলো আমরা আলোচনা করব। আপনারা দ্রুত আমাদের লাইভে যুক্ত হয়ে যান এবং আমাদেরকে ফ্রি ক্লাসটা উপভোগ করুন। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন। আমি আপনাদেরকে বলে রাখি 1972 সালে 11ই জানুয়ারি বাংলাদেশের অস্থায়ী সাংবিধানিক আদেশ কিন্তু জারি করা হয়। কত 1972 সালে 11ই জানুয়ারি বাংলাদেশে অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করা হয় এবং 23শে মার্চ গণপরিষদের আদেশ জারি করা হয়। অর্থাৎ 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ যখন বিজয় লাভ করে তারপরে হচ্ছে সরকার গঠন করে, যে অস্থায়ী সরকার ছিল। 10 এপ্রিল 1971 সালে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল সেই সরকারের পরিপ্রেক্ষিতে 1972 সালে 10ই জানুয়ারি অর্থাৎ বঙ্গবন্ধু যখন স্বদেশ প্রত্যাবর্তন করে তার পরের দিনই কিন্তু বাংলাদেশে 11ই জানুয়ারি তিনি কিন্তু বাংলাদেশে অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করা হয় এবং 23শে মার্চ গণপরিষদের আদেশ জারি করা হয়ে থেকেছিল। কবে? 23শে মার্চ। আপনারা যারা ক্লাসটা করবেন, আমি সংবিধানের ওপর ক্লাস করব, একটু বিস্তারিত আপনাদেরকে লিখে দিচ্ছি। আজকের ক্লাসের মূল টপিকস হচ্ছে সংবিধান। আমরা সংবিধান নিয়ে আলোচনা করব। স্টার্ট দিয়ে লিখব 1972 সালের 11ই জানুয়ারি। 11ই জানুয়ারি কিন্তু বাংলাদেশ অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করা হয়। বাংলাদেশে তাই কি করা হয়? 1972 সালে 10ই জানুয়ারি বাংলাদেশে অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করা হয়। তারপরে হচ্ছে 1972 সালে
23শে মার্চ গণপরিষদের আদেশ জারি করা হয়। 23শে মার্চ হচ্ছে গণপরিষদের আদেশ জারি করা হয়। এই গণপরিষদের সদস্য সংখ্যা কতজন হবে? গণপরিষদের সদস্য হতে হবে 469 জন। 469 জন সদস্য হতে পারবে, কিন্তু বিভিন্ন কারণে 66 জন বাদ যায়। কতজন? এই যে 66 জন বাদ যাওয়ার কারণে মোট 403 জন। 3 জনকে নিয়ে কিন্তু গণপরিষদ গঠিত হয়। আমরা আবার একটু রিপিট করি। 1972 সালে 11ই জানুয়ারি বাংলাদেশে অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করা হয়। এই আদেশ জারি করেছিল আমাদের শেখ মুজিবুর রহমান, এবং 23শে মার্চ গণপরিষদ গঠিত হয়। এই গণপরিষদের সদস্য হতে পারবে 469 জন, কিন্তু বিভিন্ন কারণে 66 জন বাদ যায়। বাদ যাওয়ার কারণে 403 জনকে নিয়ে মূলত গণপরিষদ গঠিত হয়ে থাকে। গণপরিষদ গঠিত হয়ে থাকে। গণপরিষদ গঠিত হয়ে থাকে অর্থাৎ এই গণপরিষদ আমরা জানি এই গণপরিষদ 10ই এপ্রিল 1972 সালে প্রথম গণপরিষদের অধিবেশনের আয়োজন করা হয়েছিল বাংলাদেশে। তাহলে কত গণপরিষদ গঠিত হয় কত সালে? 23শে মার্চ 1972 সালে, যে 403 জনকে নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল। এই গণপরিষদ মূলত 10ই এপ্রিল প্রথম গণপরিষদের কিন্তু অধিবেশনের আয়োজন করা হয়েছিল, এবং এই অধিবেশনের প্রথম সভাপতি কে ছিলেন? একটু ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু, অর্থাৎ 10 এপ্রিল 1972 সালে যে গণপরিষদের প্রথম অধিবেশন আয়োজন করা হয়েছিল, এই অধিবেশনের প্রথম সভাপতি কে ছিল? আব্দুর রশিদ ছিলেন, এবং প্রথম স্পিকার ছিলেন কিন্তু আব্দুল হামিদ, এবং ডেপুটি স্পিকার ছিলেন কিন্তু মোহাম্মদ উল্লাহ। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সংবিধান থেকে যত প্রশ্ন হয়েছে এখান থেকে বেশি করে প্রশ্ন হয়ে থাকে। এটা সবাই একটু নোট করে নেবেন যে 10 এপ্রিল প্রথম অধিবেশন বসে। 10 এপ্রিল প্রথম অধিবেশন আয়োজন করা হয়, এবং এই যে 10 এপ্রিল 1972 সালে 10 এপ্রিল 1972 সালে যে প্রথম গণপরিষদের অধিবেশন আয়োজন করা হয়েছিল, এই অধিবেশনে প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিন্তু আব্দুর রশিদ, তর্কবগিস বলা হয় আব্দুর রশিদ, এবং প্রথম সভাপতি আব্দুর রশিদ। সবাই একটু লেখে নেন, প্রথম সভাপতি আব্দুর রশিদ। প্রথম স্পিকার ছিলেন কি? আব্দুল হামিদ। প্রথম স্পিকার ছিলেন কিন্তু শাহ আব্দুল হামিদ। প্রথম স্পিকার ছিলেন আব্দুল হামিদ। প্রথম ডেপুটি স্পিকার ছিলেন প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। প্রথম ডেপুটি স্পিকার ছিলেন কিন্তু মোহাম্মদ উল্লাহ। সবাই একটু নোট করে নিতে পারেন। তাহলে আমরা আবার একটু রিপিট করি। 1972 সালে 11ই জানুয়ারি বাংলাদেশে অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করা হয়। এই আদেশটা জারি করেছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান। তারপর 23শে মার্চ বাংলাদেশে গণপরিষদের আয়োজন করা হয়েছিল বা গঠন করা হয়েছিল। এই গণপরিষদের সদস্য হয়েছিল মূলত 403 জন। এই গণপরিষদের প্রথম অধিবেশন কিন্তু আয়োজন করা হয়েছিল 10 এপ্রিল 1972 সালে, এবং এই অধিবেশনের প্রথম সভাপতি ছিলেন আব্দুল রশিদ তর্কবাগিস, এবং প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, এবং প্রথম ডেপুটি স্পিকার ছিলেন কিন্তু মোহাম্মদ উল্লাহ। প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। মোহাম্মদ উল্লাহ 11ই এপ্রিল আজান দিচ্ছে এখানে। 11ই এপ্রিল তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হাসানকে
ডক্টর কামাল হোসেনকে প্রধান করে 34 সদস্য বিশিষ্ট কিন্তু সংবিধান প্রণয়ন কমিটি প্রণয়ন করা হয়েছিল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সংবিধান প্রণয়ন কমিটি কবে গঠন করা হয়েছিল, অর্থাৎ 10ই এপ্রিল যেদিন প্রথম অধিবেশন আয়োজন করা হয়েছিল ঠিক তার পরের দিনই কিন্তু তৎকালীন আইনমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনকে প্রধান করে কিন্তু বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটি প্রণয়ন করা হয়েছিল এবং আমরা জানি এই সদস্য ছিল কিন্তু 34 সদস্য বিশিষ্ট, 34 জন সদস্য নিয়েই কিন্তু এই কমিটিটা গঠন করা হয়েছিল, যার ভিতরে একজন মহিলা ছিল, তার নাম হচ্ছে রাজিয়া বানু, এবং বিরোধী দলের থেকে একজনকে নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মুজাফফরের সংসদ সদস্য, তিনি মূলত ছিলেন গণপরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। তাহলে আমরা সংবিধান থেকে যদি আমরা আবার প্রশ্নগুলো একটু রিপিট করতে চাই প্রিয়, তাহলে আমরা দেখব যে 10ই এপ্রিল যে গণপরিষদের আয়োজন করা হয়েছিল বা গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল, এই অধিবেশনে প্রথম সভাপতি ছিলেন আব্দুল রশিদ তর্কবাগিশ এবং প্রথম কিন্তু স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং দ্বিতীয় ডেপুটি স্পিকার ছিলেন কিন্তু মোহাম্মদুল্লাহ। এবং 11ই এপ্রিল ডক্টর কামাল হাসানকে প্রদান করে 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। আমরা একটু এটাকে ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এপ্রিল আইনমন্ত্রী, তৎকালীন কিন্তু তিনি কিন্তু আইনমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেনকে প্রধান করে 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। বোঝা গেছে কিনা? 11ই এপ্রিল আইনমন্ত্রী, তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হাসানকে প্রদান করে কিন্তু 34 সদস্য বিশিষ্ট বাংলাদেশের যে সংবিধান, বর্তমানে এই সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল, যার ভিতরে একজন মহিলা ছিল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। একজন মহিলা সদস্য ছিল, মহিলা সদস্যর নাম কি? রাজিয়া বানু। এবং বিরোধী দলের একজন সদস্য ছিল, তার নাম হচ্ছে বিরোধী দলের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। তাহলে কি বাংলাদেশে 10ই এপ্রিল 1972 সালে যে সংবিধানের গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল, এই অধিবেশনের প্রথম সভাপতি ছিলেন কিন্তু আব্দুর রশিদ তর্কবাগিশ এবং প্রথম স্পিকার ছিলেন কিন্তু শাহ আব্দুল হামিদ এবং প্রথম ডেপুটি স্পিকার ছিলেন কিন্তু মোহাম্মদুল্লাহ। এবং এই অধিবেশনের পরের দিনে ঠিক 11ই এপ্রিল তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হাসানকে প্রদান করে 34 সদস্য বিশিষ্ট বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটি কিন্তু গঠন করা হয়েছিল, যার ভিতরে একজন মহিলা ছিল, যার মহিলা সদস্য ছিল, তার নাম হচ্ছে রাজিয়া বানু, এবং একজন বিরোধী দলের সদস্য ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। এটাই হচ্ছে বাংলাদেশে সংবিধান প্রণয়ন কমিটি গঠন। এই সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠকটা কিন্তু গঠিত হয় 17ই এপ্রিল। আমরা জানি যে এই কমিটিকে গঠন করা হয়েছিল, তারা মূলত যুক্তরাষ্ট্র এবং ভারতের আদলেই কিন্তু আমাদের এই সংবিধান প্রণয়ন করেছিল। এই সংবিধান যখন গঠন করা হয়েছিল, তারা কিন্তু 17ই এপ্রিল প্রথম তারা কর্মসভা আয়োজন করা হয়েছিল এবং তারা প্রায় প্রথম সভা আয়োজন করে 17ই এপ্রিল এবং 74টি সভা এবং 300 কর্মঘণ্টা তারা কিন্তু বৈঠক করে তারা মূলত 12ই অক্টোবর গণপরিষদে সংবিধান কিন্তু খসড়া প্রণয়ন করেছিল, 12ই অক্টোবর। তাহলে আমরা যদি লিখি যে
তারা এই যে সদস্য 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন যে কমিটি, এই কমিটি যখন গঠন করে দেওয়া হয়েছিল, তারা কি করেছিল, তারা 17 এপ্রিল প্রথম তারা বৈঠক করে বা তারা প্রথম কিন্তু আলোচনা সভা আয়োজন করেছিল এবং তারা প্রায় 74টি বৈঠক করেছিল, 74টি সভা আয়োজন করেছিল এবং 300 কর্মঘণ্টা তারা কিন্তু এই সংবিধান নিয়ে কাজ করার ফলে 12ই অক্টোবর, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অক্টোবর গণপরিষদের প্রথম কিন্তু আমাদের যে বর্তমান সংবিধান, এই সংবিধানের খসড়া প্রণয়ন করেছিল। 12ই অক্টোবর গণপরিষদে কিন্তু আমাদের এই সংবিধানের খসড়া প্রণয়ন করা হয়েছিল, অর্থাৎ উপস্থাপন করা হয়েছিল, গণপরিষদে উপস্থাপন করা হয়েছিল। তাহলে 12ই অক্টোবর 1972 সালে সংবিধানের কিন্তু খসড়া উপস্থাপন করা হয়েছিল কবে? 1972 সালে 12ই অক্টোবর। সবাই একটু নোট করে নিতে পারেন, 12ই অক্টোবর 1972 সালে গণপরিষদে প্রথম খসড়া উপস্থাপন করা হয়েছিল। তো যখন বাংলাদেশের সংবিধানের খসড়া যখন উপস্থাপন করা হয়েছিল, এটার উপর তারা 2 দফা আলোচনা করে প্রায় 47টি সংশোধনী এনে 4ই নভেম্বর বাংলাদেশের সংবিধানটা কিন্তু প্রণয়ন করা হয়েছিল। মূলত 4ই নভেম্বর সংবিধান প্রণয়ন করা হয়েছিল। তাহলে কি করলো আমাদের যে বাংলাদেশের যে তৎকালীন গণপরিষদ 34 সদস্য বিশিষ্ট ডাক্তার কামালকে প্রধান করে যে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল, এই সংবিধান প্রণয়ন কমিটি কি করেছিল, 17 এপ্রিল তারা প্রথম সভা ডাকে এবং 74টি সভা করে এবং 300 কর্মঘণ্টা তারা আলোচনা করে তারা কিন্তু বিদেশের বিভিন্ন ভারত, বিশেষ করে ভারত এবং যুক্তরাজ্যের সংবিধানকে তারা পর্যালোচনা করে বাংলাদেশের সংবিধানটাকে তারা উপস্থাপন করেছিল গণপরিষদে 12ই অক্টোবর। এবং উপস্থাপন করার পর গণপরিষদের সদস্যরা এটাকে 2 দফায় এর উপর আলোচনা করে 47টি সংশোধনী এনে মূলত 4ই নভেম্বর বাংলাদেশের সংবিধানটা কিন্তু গৃহীত হয়েছিল। গণপরিষদ এটা গৃহীত হয়েছিল। তাহলে আমরা লিখতে পারি 4ই নভেম্বর 1972 সালে, 4ই নভেম্বর 1972 সালে গণপরিষদে সংবিধানটি গৃহীত হয়েছিল। এই জন্য কিন্তু সংবিধান দিবস বলা হয় 4ই নভেম্বর। কত? 4ই নভেম্বর কিন্তু সংবিধান দিবস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রায় চাকরি পরীক্ষা এসে থাকে যে বাংলাদেশে বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধান দিবস কবে। এই সংবিধানের দিবস কিন্তু 4ই নভেম্বর। কারণ 12ই অক্টোবর উপস্থাপন করা হয়েছিল। উপস্থাপন করার পরে এর কিছু আলোচনা করে এর কিছু ভুল ত্রুটিকে আবার সংশোধন করে 47টি সংশোধন আনা হয়েছিল। এনে মূলত 4ই নভেম্বর আবার পুনরায় গণপরিষদে উত্থাপন করা হলে ওই দিন এটা কি করা হয়েছিল, এটাকে গৃহীত হয়েছিল এবং এটা গৃহীত হয়েছিল 4ই নভেম্বর 1972 সালে। এই জন্য কিন্তু 4ই নভেম্বরকে বাংলাদেশের সংবিধান দিবস বলা হয়েছিল বা গৃহীত দিবস বলা হয়েছিল। আমাদের এই সংবিধানটা তখন তৈরি করা হয়েছিল, তখন এই সংবিধানটা কিন্তু একজন ব্যক্তি এটাকে নিজের হাতে লিখেছিলেন, হস্তলিখিত হয়েছিল এবং যেটা আমাদের বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধানটা তিনি হাতে লেখার কারণে 96 পাতা হয়েছিল। কত পাতা হয়েছিল বলেন তো? 96 পাতা হয়েছিল এবং সেই ব্যক্তিটাই মহান ব্যক্তির নাম হচ্ছে আব্দুর রউফ। তিনি কিন্তু মূলত এই আমাদের বাংলাদেশের যে সংবিধানটা রয়েছে তিনি কিন্তু প্রথমে এটা হাতে লিখেছিলেন এবং সেটা কিন্তু 96 পাতা হয়েছিল এবং এই সংবিধানের অঙ্গসজ্জার দায়িত্ব ছিলেন তৎকালীন আবার শিল্পাচার্য জয়নুল আবিদিন কিন্তু এটা কি করেছিল, শিল্পাচার্য জয়নুল আবিদিন কিন্তু এটা অঙ্গসজ্জা করেছিল। তাহলে আমরা সংবিধানের ওপর যে আলোচনা করলাম এর থেকে আমরা কি বুঝলাম যে বাংলাদেশের সংবিধানের জন্য আমি আবার একটু রিপিট করি, 1972 সালে 11ই জানুয়ারি বাংলাদেশে অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করা হয় এবং 23শে মার্চ 1972 সালে বাংলাদেশের গণপরিষদের আদেশ
জারি করা হয় এবং এই গণপরিষদের সদস্য হতে পারবে 469 জন, কিন্তু বিভিন্ন কারণে 66 জন বাদ যায়, বাবার কারণে মূলত 403 জনকে নিয়ে কিন্তু বাংলাদেশের গণপরিষদ গঠিত হয়। এবং এই গণপরিষদ কিন্তু 10 এপ্রিল প্রথম অধিবেশনের আয়োজন করে এবং এই 10 এপ্রিল যে অধিবেশনের আয়োজন করেছিল, এই অধিবেশনের প্রথম সভাপতিত্ব দায়িত্ব পালন করেছিলেন কিন্তু আব্দুর রশিদ তর্কবাগীশ, এবং প্রথম স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন শাহ আব্দুল হামিদ, এবং প্রথম ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ উল্লাহ। এবং আপনারা জানেন যে এই 11ই এপ্রিল বাংলাদেশের সংবিধানের প্রণয়ন করার জন্য বা সংবিধান রচনা করার জন্য তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হাসানকে প্রদান করে তারা 34 সদস্য বিশিষ্ট একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেছিল। এবং এই সংবিধান 34 বিশিষ্ট সংবিধান যে প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল তার ভিতরে কিন্তু একজন মহিলা ছিল, তার নাম হচ্ছে মহিলা ডাক্তার রাজিয়া বানু, এবং একজন তৎকালীন বিরোধী দলের সদস্যকে এই 34 সদস্য বিশিষ্টর ভিতরে যুক্ত করা হয়েছিল বা অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি হচ্ছে ন্যাফ মোজাফফর দলের সদস্য ছিলেন, চিরঞ্জিত সেনগুপ্ত, যেটা বাংলাদেশের কিন্তু আওয়ামী লীগের পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগদান করেছিলেন এটা। এবং এই যে 11ই এপ্রিল যে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল, এরা কিন্তু 17ই এপ্রিল প্রথম সভার আয়োজন করা হয় এবং 74টি সভা এবং 300 কর্মঘণ্টা পর আলোচনা করার পরে তারা কিন্তু 12ই অক্টোবর বাংলাদেশের সংবিধান এর খসড়াটা কিন্তু গণপরিষদে উত্থাপন করে। এবং গণপরিষদে উত্থাপন করার পর গণপরিষদে এটার 2 দফা আলোচনা করে 47টি সংশোধনী এনে মূলত 4ই নভেম্বর বাংলাদেশের সংবিধানটা গৃহীত হয়। গণপরিষদে গৃহীত হয়েছিল কত পরে? 4ই নভেম্বর। এই জন্য কিন্তু বলা হয় 4ই নভেম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান দিবস, গৃহীত দিবস। এটা আপনাদেরকে বলে রাখি যে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হাসান, এই জন্য কিন্তু বাংলাদেশের সংবিধানের রূপকার বা স্থপতি বা জনক কিন্তু কাকে বলা হয়? ডক্টর কামাল হাসানকে কিন্তু বলা হয়। এবং আমাদের যে বর্তমান যে সংবিধান প্রথমে যখন করা হয়েছিল, গৃহীত হয়েছিল, তখন এটা কিন্তু 96 পাতায় ছিল এবং 96 পাতার এই সংবিধান পুরোটাই হাতে লিখেছিলেন আব্দুর রউফ। এবং এই সংবিধানের অঙ্গসজ্জা বা তার ডেকোরেটর বা সুসজ্জিত করার জন্য যিনি সাহায্য করেছেন তিনি হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবিদিন। এবং 14ই ডিসেম্বর থেকে আপনারা একটু লেখে 14ই ডিসেম্বর থেকে গণপরিষদের 309 জন সদস্য স্বাক্ষর করার কারণে এই পৃষ্ঠা কিন্তু দাঁড়ায় কত 108 পৃষ্ঠা হয়ে যায়। কত পৃষ্ঠা? 108 পৃষ্ঠা হয়ে যায়। অর্থাৎ যখন এটাকে গৃহীত হয় তখন এটাকে তো আবার স্বাক্ষর করতে হবে, তখন কিন্তু 14 ডিসেম্বর মূলত এটা স্বাক্ষর করা শুরু হয়। এই স্বাক্ষরটা প্রথম শেখ মুজিবুর রহমান করেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী। এবং আমাদের সংবিধান যখন প্রণয়ন করা হয়, বাংলাদেশের সংবিধান, তখন কিন্তু রাষ্ট্রপতি কে ছিলেন? এটা কিন্তু বারবার আসছে। তখন কিন্তু রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তিনি কিন্তু রাষ্ট্রপতি ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সংবিধানে কিন্তু একজন ব্যক্তি স্বাক্ষর করেন নাই, তিনি হচ্ছে চিরঞ্জিত সেনগুপ্ত। তিনি কিন্তু স্বাক্ষর করেন নাই। গণপরিষদের সদস্য হওয়ার পরেও তারপরে 34 সদস্য বিশিষ্ট যে সংবিধান প্রণয়ন কমিটি ছিল তারও সদস্য হওয়ার কারণে তিনি কিন্তু মূলত এই সংবিধান যে খসড়া বা যে মূল সংবিধানের যে স্বাক্ষর গ্রহণ করা হয়েছিল তাতে কিন্তু তিনি স্বাক্ষর করেন নাই। বাংলাদেশের সংবিধানের একটা বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের সংবিধান কিন্তু দুষ্পরিবর্তনীয় এবং লিখিত সংবিধান। দুষ্পরিবর্তনীয় অর্থাৎ বাংলাদেশের সংবিধান কিন্তু সহজে পরিবর্তন করা যায় না। পরিবর্তন করতে গেলে 2/3 ভোট জাতীয় সংসদের 2/3 ভোটে জয়লাভ করার মাধ্যমে এটাকে কিন্তু পরিবর্তন করতে হয়। এই জন্য বাংলাদেশের সংবিধানকে দুষ্পরিবর্তনীয় বলা হয় এবং বাংলাদেশের সংবিধান কিন্তু লিখিত সংবিধান। আপনাদেরকে বলে রাখি যে পৃথিবীতে 4টা দেশ আছে যাদের লিখিত কিন্তু কোনো লিখিত সংবিধান নাই। পৃথিবীতে কয়টা? 4টা রাষ্ট্র আছে যেখানে কিন্তু কোনো লিখিত সংবিধান নাই। তার ভিতরে একটা হচ্ছে যুক্তরাজ্য, আরেকটা হচ্ছে সৌদি আরব, একটা হচ্ছে স্পেন এবং একটা হচ্ছে নিউজিল্যান্ড। আমরা এটা একটু লিখে দিই। তাহলে আমরা কি শিখলাম? 14 ডিসেম্বর গণপরিষদে 309 জন সদস্য যখন স্বাক্ষর করার কারণে বাংলাদেশ যে 96 পাতার যে সংবিধানটা ছিল, সেই 96 পাতার সংবিধান 96 পাতা থেকে কিন্তু 108 পৃষ্ঠায় উপনীত হয়। কত পৃষ্ঠা? 8 পৃষ্ঠায়। এবং 16ই ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান কিন্তু কার্যকর হয়। 1972 সালে 16 ডিসেম্বর থেকে আমাদের যে বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধানটা কিন্তু কার্যকর হয়।
তাহলে আমি আবার একটু আপনাদেরকে রিপিটে জানাচ্ছি, 12ই অক্টোবর গণপরিষদে বাংলাদেশের সংবিধানের খসড়া উপস্থাপন করা হয়ে থাকে এবং এই খসড়ার উপর 2 দফা আলোচনা শেষে 47টি সংশোধনী আনার পর 4ই নভেম্বর গণপরিষদে কিন্তু আমাদের বর্তমান সংবিধানটি কী করা হয়, গৃহীত হয়। এই জন্য 4ই নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। এবং সেখান থেকে 16ই ডিসেম্বর থেকে কিন্তু বাংলাদেশের সংবিধান 16ই ডিসেম্বর 1972 সাল থেকে কিন্তু সংবিধানের কার্যকর শুরু হয়, সংবিধানে কী হয়, কার্যকর শুরু হয়। এবং এই সংবিধান যখন কার্যকর হয়েছিল তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি ছিলেন কিন্তু বিচারপতি আবু সাইদ চৌধুরী। আমি যেটা বলতেছিলাম যে পৃথিবীতে 4টা রাষ্ট্র রয়েছে যার লিখিত কোনো সংবিধান নাই। এই রাষ্ট্র 4টার নাম একটু আপনারা একটু লিখে নেবেন, এইটা কিন্তু পরীক্ষায় আসে। লিখিত বিধান নাই এমন রাষ্ট্র আছে 4টি পৃথিবীতে। তাহলে পৃথিবীতে সংবিধান নাই এমন রাষ্ট্র আছে কয়টি? 4টি। তার 1 নম্বর হচ্ছে যুক্তরাজ্য, 2 নম্বর হচ্ছে সৌদি আরব, স্পেন, 4 নম্বর হচ্ছে নিউজিল্যান্ড। এই 4টা দেশে কিন্তু কোনো সংবিধান নাই। আর পৃথিবীতে সবচেয়ে বড় সংবিধান রয়েছে কিন্তু ভারতে, আর পৃথিবীতে সবচেয়ে ছোট সংবিধান রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রে। সবাই একটু নোট করে নেবেন যে লিখিত সংবিধান নাই এমন রাষ্ট্র হচ্ছে 4টি। একটা হচ্ছে যুক্তরাজ্যে কোনো সংবিধান নাই, সৌদি আরব, স্পেন এবং নিউজিল্যান্ড। স্পেন এবং নিউজিল্যান্ড। এবং পৃথিবীতে সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতে এবং সবচেয়ে ছোট সংবিধান রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের সংবিধানের একটি প্রস্তাবনা রয়েছে। 4টি মূলনীতি রয়েছে, 7টি তফসিল রয়েছে এবং 11টি ভাগ রয়েছে এবং 153টি অনুচ্ছেদ রয়েছে। আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, এটা একটু লিখে নিন। বাংলাদেশের সংবিধানে একটি প্রস্তাবনা রয়েছে। 4টি মূল নীতি রয়েছে, 7টি তফসিল রয়েছে, 11টি ভাগ রয়েছে, 153টি অনুচ্ছেদ রয়েছে। কয়টি? 11টি। একটি প্রস্তাবনা, 4টি মূলনীতি, 7টি তফসিল রয়েছে এবং 11টি ভাগ রয়েছে এবং 153টি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশের সংবিধানে। তাহলে বাংলাদেশের সংবিধান রয়েছে, এই সংবিধান প্রণয়ন করার পিছনে কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল কয়জন? আপনারা এখন জানেন যে 34 সদস্য বিশিষ্ট ছিল। এই 34 সদস্য বিশিষ্ট প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন ছিলেন। এই 34 সদস্য বিশিষ্ট কমিটির ভিতরে একজন মহিলা সদস্য ছিল, তার নাম কি? তার নাম হচ্ছে রাজিয়া বানু। তারপর হচ্ছে 34 সদস্য বিশিষ্ট কমিটির ভিতরে একজন বিরোধী দলের সদস্য ছিল, তার নাম কি? সুরঞ্জন সেনগুপ্ত। তারপর হচ্ছে এই 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি কবে গণপরিষদে তাদের প্রস্তাবনা উপস্থাপন করেছিল? 12ই অক্টোবর বাংলাদেশের সংবিধানের খসড়া প্রস্তাব উপস্থাপন করেছিল। তারপরে গৃহীত হয়েছে কত তারিখে? 4ই নভেম্বর 1972 সালে গৃহীত হয়েছিল। এবং বাংলাদেশে প্রথম যখন সংবিধান প্রণয়ন করেছিল তখন এটা হাতে লিখেছিল কে? কিন্তু আব্দুর রৌফ লিখেছিল। তারপরে অঙ্গসজ্জার নেতৃত্ব দিয়েছিল কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। তারপর হচ্ছে আপনার
কত তারিখ থেকে এই সংবিধানের স্বাক্ষর শুরু হয়েছিল? 14 ডিসেম্বর 1972 সাল থেকে কিন্তু এটা স্বাক্ষর শুরু হয়েছিল। এবং এই সংবিধান প্রণয়নে কে স্বাক্ষর করে নেয়? একজন স্বাক্ষর করে নেয়, সে হচ্ছে সুরেন্দ্র সেনগুপ্ত। তারপরে হচ্ছে 16 ডিসেম্বর 1972 সাল থেকে কিন্তু বাংলাদেশের সংবিধান কী করা হয়েছিল? কার্যকর করা হয়েছিল। এবং পৃথিবীতে 4টা রাষ্ট্রে কিন্তু সংবিধান নাই, আমরা জানি। একটা হচ্ছে যুক্তরাজ্য, একটা হচ্ছে সৌদি আরব, একটা হচ্ছে স্পেন, একটা হচ্ছে নিউজিল্যান্ড। আর বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান রয়েছে কিন্তু ভারতে, আর পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র বা আমেরিকা। বাংলাদেশের সংবিধানে একটা প্রস্তাবনা রয়েছে, 4টি মূলনীতি রয়েছে, 7টি তফসিল রয়েছে, 11টি ভাগ রয়েছে এবং 153টি অনুচ্ছেদ রয়েছে। তো যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবং আপনারা নিয়মিত এই পেজে কিন্তু আপনারা ফ্রি ক্লাস পাবেন। বিশেষ করে সাধারণ জ্ঞান ক্লাসের দায়িত্ব আমি রয়েছি। সাদিক পাবলিকেশনের যে পেইড কোর্স রয়েছে সেখানে আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি। আমরা এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দিয়ে কিন্তু ক্লাস পরিচালনা করা হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে যারাই ক্লাস পরিচালনা করে সবাই কিন্তু অধিকাংশ হচ্ছে সরকারি চাকরিতে, বিভিন্ন সেক্টরে তারা কিন্তু চাকরিতে নিয়োজিত রয়েছেন। বিশেষ করে আপনার এনটিআরসির একবার টপ লেভেলে যারা রয়েছে তাদেরকে দিয়েই কিন্তু সাদিক পাবলিকেশনের যে পেইড কোর্স রয়েছে সেখানে কিন্তু ক্লাস পরিবেশন করা হয়ে থাকে। তো আপনারা সংবিধানটা আমরা যেগুলো আলোচনা করছি এগুলো দেখবেন এবং বিগত সালে একটু প্রশ্নগুলো সলভ করবেন। দেখবেন যে আশা করে এখান থেকে সব কিছু প্রশ্ন হচ্ছে। এবং পরবর্তীতে আমরা কোনো একটা টপিকস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।